মেহেরপুর নামক এক গ্রামে রিয়াজ নামে এক ব্যক্তি তার স্ত্রী এবং ৩ মেয়েকে নিয়ে থাকতেন। তিনি ফুচকা এবং সমুচা বিক্রি করতেন এবং একটি দাড়ি চালাতেন এবং তা দিয়ে তার সংসার চালাতেন। তার ৩ মেয়ের নাম ছিল নিশাত, ফারহানা এবং সালমা। সালমা তার বোনদের মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে প্রিয় ছিল। যদিও সালমা খুব বুদ্ধিমতী এবং খুব জ্ঞানী ছিল এবং তার মাকে ঘরের কাজে সাহায্য করত, কিন্তু সালমা কালো ছিল। সালমার ২ বড় বোন সবসময় তাকে কালো চামড়ার জন্য তিরস্কার করত। একদিন সালমার মা তার মেয়েদের কাছে এসে বললেন, আরে ফারহানা, সালমাকে দেখো, সে সবসময় আমাকে ঘরের কাজে সাহায্য করে, আর তোমরা দুজনে সারাদিন বসে থাকো, কিছু কাজ তো করো। মা, সালমা ঠিক কাজ করছে। তার কেবল তোমার সাথে কাজ করা উচিত এবং রোদে গিয়ে সে কালো হতে পারে না, কারণ সে ইতিমধ্যেই কালো। হ্যাঁ মা, ফারহানা দিদি ঠিকই বলেছে। আমরা যদি তার মতো পাখি মারতে শুরু করি তাহলে আমাদের হাত কালো হয়ে যাবে, এবং যদি আমরা রোদে বেরিয়ে জল আনতে শুরু করি তাহলে আমরা নিজেরাই কালো হয়ে যাব। তুমি শুধু সালমার থেকে কাজটা করিয়ে নাও, আমাদের থেকে নয়। যদি আমাদের গায়ের রং অপ্রয়োজনীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তুমিও কষ্ট পাবে যখন আমাদের বিয়ে দিতে সমস্যা হবে। এই কথা বলে ২ বোনই সেখান থেকে চলে যায়। তারপর মা সালমাকে বলে, কন্যা, এই দুজনের কথায় তোমারও খারাপ লাগে, তাই না কন্যা? কিন্তু চিন্তা করো না, তুমি সবচেয়ে সুন্দরী এবং গুণের ক্ষেত্রেও তুমি সেরা। আর দেখো, একদিন এই দুজনও এটা বুঝতে পারবে এবং তারপর তারা বসে তাদের ভুলের জন্য অনুশোচনা করবে। হ্যাঁ মা, আমি জানি। মা, আমার ২ বোনের কথাই আমার খারাপ লাগে না। যাই হোক, তোমাকে ঘরের কাজে সাহায্য করে আমি অনেক সুখ পাই, জানি। তাই আমি তোমার সাথে কাজটা করি। এবং তারা ঠিকই বলেছে, তারা দুজনেই ফর্সা। যদি তারা রোদে বেরোয় তাহলে তারা কালো হয়ে পড়বে। যাই হোক, তুমিই বলছিলে যে তুমি এই দুজনের বিয়ে করাতে চাও। তাই মা, তাদের কথাটা মনে রেখো না এবং এখনই কাজটা শেষ করে ফেলো, না হলে বিকেল যত বাড়বে কাজ করা কঠিন হয়ে যাবে। আর এভাবেই সালমা তার ২ বোনের কথায় কান দিত না এবং সবসময় তার মায়ের সাথে কাজে ব্যস্ত থাকত। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন রিয়াজ তার বেচাকেনা বন্ধ করে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল। ঠিক তখনই একটি ট্রাকের সাথে তার দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রিয়াজের মৃত্যুর খবর শুনে তার স্ত্রী ভেঙে পড়ে। না না, তুমি আমাদের ছেড়ে যেতে পারো না। আমার ৩টে মেয়ের দায়িত্বও তোমার। তুমি এভাবে কিভাবে যেতে পারো? আমি যদি বাদ যাই তাহলে অন্তত তোমার ৩ মেয়ের কথা ভাবো। মা বাবা চলে গেছেন, আর যারা চলে যায় তারা আর ফিরে আসে না। কিন্তু আমরা ৩ জন তোমার যত্ন নেওয়ার জন্য আছি মা, চিন্তা করো না মা। তারা সবাই মিলে তাদের বাবার জানাজা সম্পন্ন করে। রিয়াজের মৃত্যুর পর প্রায় ২০ দিন কেটে গেছে। একদিন ফারহানা তার মায়ের কাছে এসে বলে, মা, ঘরের সব শস্য শেষ, খাবার মতো কিছুই অবশিষ্ট নেই। এখন বাবাও বেঁচে নেই, তিনি উপার্জন করে আমাদের আর খাওয়াতে পারবে না। তুমি বলো মা, এখন আমাদের কি করা উচিত? আমাদের বেঁচে থাকার আর কি বিকল্প আছে? কন্যা, তোমার বাবা যদিও বেঁচে নেই, কিন্তু আমি এখনো বেঁচে আছি। আমি অন্যদের ঘর ঝাড়ু দেব, হাঁড়ি পাতিল ধোবো এবং তোমাদের সকলকে খাওয়াবো। তুমি কিছু নিয়ে চিন্তা করো না, যতক্ষণ তোমার মা বেঁচে আছেন তোমার কিছুই হবে না। মায়ের কাছ থেকে এই কথা শুনে সালমা বলল, না না মা, তোমাকে অন্যের বাড়িতে কাজ করতে দেব না। আমি এখানে আছি, আমি বাবার দোকান দেখাশোনা করব মা। তুমি আমাকে বলতে যে আমি তোমার ছেলে এবং মেয়ে উভয়ে, তাই এখন আমার ছেলে হওয়ার পালা। চিন্তা করো না, আজ থেকে আমি আবার বাবার গাড়ি খুলবো এবং চালাবো, এবং দেখো, খুব ভালো হবে। কন্যা, তোমার মতো মেয়ে কেবল ভাগ্যের দ্বারা পাওয়া যায়। আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। তোমার বোনরাও তোমার কাজে তোমাকে সাহায্য করবে। এই কথা শুনে ফারহানা এবং নিশাদ একে অপরের দিকে তাকায়। তারপর ফারহানা বলল, কিন্তু মা, এত প্রচণ্ড রোদে আমরা কিভাবে দোকান খুলব? এবং মা, তুমি জানো আমরা কালো হতে কতটা ভয় পাই, এবং তোমাকেও আমাদের বিয়ে দিতে হবে, তাই না? আমরা দুজনেই যদি কালো হয়ে যাই তাহলে আমাদের কে পছন্দ করবে? আর সালমার মতো আমাদের বিয়েতেও সমস্যা হবে। মা, দিদি একেবারে ঠিক বলেছে, এবং এমনিতে দিদিরও প্রয়োজন নেই। বাবার গাড়ি সামলানোর জন্য আমি একাই যথেষ্ট। বাবাও একাই তার গাড়ি সামলাতেন।
এখন যাই হোক, খুব বেশি গ্রাহক আসে না, তাই এত লোকের প্রয়োজন হবে না। তাই দেখো মা, আমি একাই সবকিছু সামলাবো। এই বলে সালমা আবার তার বাবার ব্যাগ খুলতে শুরু করে। সালমা সমুচার ফুচকা বিক্রি করছিল এবং রোদ ক্রমাগত বাড়ছে। এই রোদে সালমার মাথা ঘোরাতে শুরু করে। সে গরমে পুড়ছেও এবং সালমা অজ্ঞান হয়ে পড়ে যায়। আশেপাশের কিছু লোক তাকে তুলে নিয়ে তার ওপর জল ছিটিয়ে বসিয়ে বলতে শুরু করে, আরে ওই সালমা মেয়ে, এত প্রচন্ড রোদে গাড়ি খুলছো কেন? তোমার নাজুক শরীর এত তীব্র রোদের জন্য নয়। যাও মেয়ে, বাড়ি ফিরে যাও, তুমি বৃথা অসুস্থ হয়ে পড়বে। এই বলে মহিলাটি সেখান থেকে চলে যায় এবং তারপর সালমা মনে মনে ভাবতে থাকে, না না, আমি কিভাবে বাড়ি যাব? এই প্রচণ্ড রোদে আমাকে অভ্যস্ত হতে হবে। আমার বাড়িতে উপার্জন করার এবং আমার সেবা করার জন্য কেউ অবশিষ্ট নেই। আমি আমার 2 বোন এবং মাকে এভাবে একা রেখে যেতে পারি না। তাদের জন্য আমাকে কিছু করতে হবে। বাবারও অনেক সাহস ছিল এবং আমিও তার মেয়ে, আমারও একই সাহস থাকা উচিত। এই ভেবে সালমা আবার সমুচা এবং ফুচকা বিক্রি শুরু করে এবং চিৎকার করে সমুচা এবং ফুচকা বিক্রি শুরু করে। সমুচা ফুচকা খাও, সমুচা ফুচকা খাও, গরম ফুচকা, সুস্বাদু মশলাদার সমুচা খাও, টেস্টি সমুচা খাও। এমন মজাদার ফুচকা আর কোথায় পাবে না? সালমার কণ্ঠস্বর শুনে অনেক গ্রাহক তার কাছে আসেন। যদিও গরম ছিল, সালমার উৎসাহের কোনো কমতি ছিল না। সালমা সকলকে ফুচকা এবং সমুচা পরিবেশন করে। সালমার হাতে তৈরি ফুচকা তার বাবার মতোই ভালো ছিল, কারণ সে সবসময় সমুচা আর ফুচকা ভালোবেসে বানাতো। গ্রাহকরা তার ফুচকা এবং সমুচা খুব পছন্দ করত এবং একটি মেয়ে সালমাকে বলল, সালমা দিদি, তোমার হাতে তৈরি ফুচকা খেতে খুব মজা লাগে। তুমি খুব সুস্বাদু ফুচকা এবং সমুচা বানাও, তোমার বাবার চেয়েও ভালো। এভাবেই সবকিছু ঠিকঠাক চলছিল। একদিন পাড়ার ফারজানা সালমার বাড়িতে এসে তার মাকে জিজ্ঞেস করে, সালমার মা, তুমি আর তোমার মেয়েরা কেমন আছো? তোমার মেয়ের বাবা ছাড়া সবকিছুই ঠিকঠাক চলছে, তাই না? হ্যাঁ ফারজানা চাচি, আমি ঠিক আছি। তুমি বলো, কেমন আছো? আর আজ তুমি এখানে কিভাবে এলে? সালমার মা, আমি তোমাকে বলছিলাম যে আমি তোমার মেয়েদের জন্য খুব একটা ভালো প্রস্তাব এনেছি। ছেলেটি শহরে কলেজে চাকরি করে এবং সে খুব ভালো মানুষ। সে তোমার 2 মেয়েকে দেখতে আসতে চায়। যদি ব্যাপারটা মিটে যায় তাহলে তুমি অবশ্যই এই বছরে তোমার একটা মেয়ের বিয়ে দিতে পারো। তাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে। ঠিক আছে ফারজানা চাচি, তোমার ওসিলা এবং আল্লাহর ইচ্ছায় আমি আমার 2 মেয়েকে তাকে দেখাবো। তারা যাকে পছন্দ করবে আমরা প্রস্তাব নিয়ে এগিয়ে যাব। এখন পরের দিন ছেলেটির পরিবার ফারহানা এবং নিশাদকে দেখতে বাড়িতে আসে। সালমা তাদের জন্য খুব ভালো নাস্তা এবং খাবারের ব্যবস্থাও করেছিল। সালমা খুব উত্তেজিত ছিল। সবাই নাস্তা এবং খাবার খেয়েছে এবং অনেক কথা বলেছে এবং তারপরে ছেলেটির মা বলল, আরে বোন, আমি তোমার 2 মেয়েকেই পছন্দ করি। এখন তুমি ভালো করে ভেবে বলো, তুমি কোন মেয়েকে বিয়ে করাতে চাও? আমরা আমাদের ছেলের সাথে তার বিয়ে দেব, কারণ তোমার 2 মেয়েই খুব সুন্দর এবং আমাদের মুগ্ধ করেছে। এই সব বলে ছেলেটির পরিবার চলে যায়। ফারহানা এবং নিশাদ দুজনেই ওই ছেলেটিকে খুব পছন্দ করে। তাদের চলে যাওয়ার পরও ফারহানা তার মাকে বলল, মা, আমি ওই ছেলেটিকে খুব পছন্দ করি। তুমি যদি আমাকে তার সাথে বিয়ে দিতে চাও তাহলে আমার বিয়ে দিয়ে দাও। তোমার কেন? আমার কেন নয় মা, তুমি শুধু তার সাথে আমার বিয়ে দিয়ে দাও। এভাবে 2 বোনই একটা ছেলে নিয়ে একে অপরের সাথে ঝগড়া শুরু করে। আর তাদের ঝগড়া দেখে সালমা বলল, আরে ফারহানা দিদি, নিশাদ দিদি, তোমরা দুজনে নিজেদের মধ্যে ঝগড়া করছো কেন? দেখো, ছেলে হচ্ছে একটা, আর বিয়ে তোমাদের মধ্যে একজনের সাথেই হতে পারে। তাহলে মা, আমরা কেন ফারহানা দিদির বিয়ে দেব না? সর্বোপরি ফারহানা দিদি তার থেকে বড়, আর তার বিয়ে আগে হওয়া উচিত, এবং তারপরে আমরা অন্য কোনো ভালো ছেলে খুঁজে নিশাদ দিদিরও বিয়ে দেব। হ্যাঁ সালমা, তুমি একেবারে ঠিক বলেছ। আমরাও একই কথা। ফারহানা বড়, তাই ফারহানার বিয়ে আগে হওয়া উচিত। নিশাতের জন্য তার ভাগ্যে যে ছেলেটি আছে তার সাথে বিয়ে হবে। কিন্তু মা, আমি বলছিলাম, নিশাত, আমি তোমাকে আগেই বলেছি যে ফারহানার বিয়ে আগে হবে। এখন ওই ছেলে আর ফারহানার ওপর রাগ করো না। আর হ্যাঁ, ফারহানা এখন তোমারও সালমার কাছ থেকে সব শিখে নেওয়া উচিত
এখন তোমাকে অন্য বাড়িতে গিয়ে তোমাকে কাজ করতে হবে। তারপর পরিবারের সবাই ফারহানার বিয়ের ব্যবস্থা করতে শুরু করে এবং খুব পরিশ্রম করে টাকা পয়সার ব্যবস্থা করে। তারপর তারা সবাই সাথে মিলে কাজ করে, কিন্তু সে তার বোন ফারহানাকে খুব জাঁকজমকের সাথে বিয়ে দেয়। বিয়ের পর ফারহানা খুশি মনে তার শ্বশুরবাড়ি চলে যায় এবং সালমা আবার তার দোকান গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে। একদিনের কথা, নিশা তার ঘরে বসেছিল এবং সেই ফারহানার বিয়েতে খুব ঈর্ষান্বিত ছিল এবং তার সমস্ত রাগ সালমার ওপর ঝরে পড়ছিল, কারণ তার মা সালমার পীড়াপিড়িতে এই সিদ্ধান্ত নিয়েছিল। নিশাত রাগ করতে করতে নিজেকে বলল, সালমা আমার সাথে ভালো করেনি, সে আমার জায়গায় ফারহানা দিদিকে বিয়ে দিয়েছে। আজ যদি সে আমার বিয়ে দিত তাহলে আমাকে খুব জাঁকজমকের সাথে বিদায় দেওয়া হতো, কিন্তু কোনো সমস্যা নেই, আমি অবশ্যই সালমার উপর থেকে প্রতিশোধ নেব। আমার সেই কালো বোন সারা জীবন মনে রাখবে যে সে আমার সাথে কতটা অন্যায় করেছে এবং তাকে এর পরিণতি ভোগ করতে হবে। পরের দিন যখন নিশাত সালমার কাছে গেল, সালমা গোপনে আরও কিছু মশলা বানাচ্ছিল। তারপর নিশাত মুখ বাঁকিয়ে সালমাকে বলল, সালমা, তুমি কি করছো? আমাকে সাহায্য করতে দাও। একটা কাজ করো, আমি এই মশলা বানাবো, তুমি অন্য কিছু প্রস্তুতি নাও। সারাদিন তুমি এই গাড়িতে একা দাঁড়িয়ে থাকো, আমরাও তোমাকে একটু সাহায্য করি না? আরে দিদি, তুমি কি আমাকে সাহায্য করবে? আমি খুব খুশি। ঠিক আছে, তুমি এই মশলাটা বানাও, ততক্ষণ পর্যন্ত আমি বাকি কাজটা করে নেব, যাতে গ্রাহকদের ভিড় হলে তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় আর সব গ্রাহকরা আরামেই আমাদের ফুচকা আর সমোচা খেতে পারে। এই বলে সালমা চলে যায় এবং নিশাত চুপচাপ সালমার তৈরি মশলায় জামাল গোটা যোগ করে। এবার সালমা গাড়ি নিয়ে যায় এবং ফুচকার সমোচা বিক্রি শুরু করে। খুব শীঘ্রই তার দোকানে গ্রাহকদের ভিড়ও যোগ হয়। অনেক লোক ফুচকার সমোচা খেতে আসে। এখন সন্ধ্যায় হঠাৎ একজন পুলিশ অফিসার সালমার গাড়িতে আসে এবং সেই পুলিশ সদস্যটি বলে, শোনো মেয়ে, সালমা কি তোমার নাম? জি ইন্সপেক্টর সাহেব, আমার নাম সালমা। বলেন, কিছু হয়েছে? সালমা, তুমি ফুচকা আর সমুচা বিক্রি করো। আমি শুনেছি তুমি এগুলো ভেজাল করো। তোমার ফুচকা আর সমুচা খেয়ে অনেকের পেটের সমস্যা হয়েছে। তোমার ফুচকা খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। এজন্যই কিছু লোক থানায় গিয়ে অভিযোগ করেছে। এখন তোমাকে আমাদের সাথে থানায় আসতে হবে, তাও এক্ষুনি। কিন্তু ইন্সপেক্টর সাহেব, আমি অনেক দিন ধরে, আসলে গত কয়েক মাস ধরেই ফুচকার সমুচা বিক্রি করছি। আমি জানি আমি কখনো কোনো অভিযোগ পাইনি। যদি তাই হতো তাহলে কোনো গ্রাহক এসে আমার কাছে এই বিষয়ে অভিযোগ করত। আমি আমার ফুচকার সমুচায় কোনো ভেজাল মেশাইনি স্যার। থানায় যাওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। আমি এখনই তোমাকে এইসব বলতে পারছি না। আমি জানি তোমার ফুচকা আর সমুচার নমুনাও পরীক্ষা করা হবে, তবেই জানা যাবে তুমি সত্য বলছো নাকি মিথ্যা। নমুনা পরীক্ষা করার পর সবকিছু প্রকাশ পাবে। এই কথা বলার পর পুলিশ সদস্য সালমাকে ধরে থানায় নিয়ে যায় এবং গোপনে তার মশলার উপর একটি পরীক্ষা করা হয় এবং পরীক্ষার নমুনা তৈরি করা হয় এবং সেই পরীক্ষায় ব্যর্থ হয় এবং তাকে জেলে পাঠানো হয়। বেচারা সালমা জেলের ভেতরে অঝরে কাঁদছিল। অন্যদিকে সালমার মা যখন এই কথা জানতে পারেন, তখন তিনি খুব দুঃখিত হন এবং বলেন, মা, আমার মেয়ের কোনো দোষ ছিল না। কে জানে কেন এই পুলিশ সদস্যরা তাকে ধরে নিয়ে গেছে। তার বাবা চলে যাওয়ার পর সালমা সব কিছু খুব ভালোভাবে দেখাশোনা করেছিল। সে এই বাড়ির লোকের মতো সমস্ত দায়িত্ব পালন করেছিল, কিন্তু এখন আমার মেয়ে জেলে গেছে। আমি জানি না কিভাবে সংসারের খরচ মেটাবে। নিশাত কন্যা, এখন তোমাকে এই দোকান খুলতে হবে এবং সংসারের খরচ চালাতে হবে। সালমার জামিনও করতে হবে এবং তার জন্যও টাকা জোগাড় করতে হবে। আমি কি বলছো মা? আমি গাড়িতে যাব। আমি রোদে কাজ করতে অভ্যস্ত নই, তাহলে আমি কিভাবে এই কাজ করব? আর কি মেয়ে, তুমি জানো সালমা এখন জেলে গেছে আর আমারও শরীর ভালো নেই, তাই আমি গাড়ির কাছে দাঁড়াতে পারছি না, তাই না? এখন তোমাকেই সব কিছুর দেখাশোনা করতে হবে। ঘরের শস্য শেষ হয়ে গেছে, আমরা আর কতদিন ক্ষুধার্ত আর তৃষ্ণার্তভাবে বেঁচে থাকব? এখন তোমাকেই গাড়ি চালাতে হবে। এরপর নিশাতের কোনো উত্তর ছিল না। পরের দিন নিশাত রোদে তার গাড়ি সাজিয়ে ফুচকা আর সমোচা বিক্রি করছিল। ধীরে ধীরে দুপুরের সাথে সাথে রোদ বাড়তে লাগলো। নিশাতের খুব গরম লাগছিল। সে বারবার জল পান করে তার তৃষ্ণা মেটাচ্ছিল।
অবশেষে নিশাতের মাথা ঘুরছিল এবং সে পড়ে যায়। অনেক কষ্টে নিশাত টলতে টলতে নিজেকে স্থির রাখতে সক্ষম হয় এবং সে গিয়ে এক গাছের ছাউতে বসে পড়ে এবং তারপর মনে মনে ভাবে, ও আল্লাহ, আমার কি হয়েছে? আমি মাত্র একদিন ধরে এই গাড়িতে ফুচকা বিক্রি করেছি এবং আমার এত শরীর খারাপ লাগছে যে আমি এই কাজটি করতে পারছি না। আমার দরিদ্র ছোট বোন প্রতিদিন গাড়িতে ফুচকা করত এবং আমাদের খরচ বহন করত। সে আমার বড় বোনের বিয়েও দিয়েছিল। আমি একটা বড় ভুল করেছি। আমি এখনই থানায় যাব এবং পুলিশকে পুরো সত্যটা বলবো। আমার নির্দোষ বোনকে আমার ভুলের শাস্তি ভোগ করতে হবে না। সে আমাদের জন্য অনেক কিছু করেছে এবং আমি একটু রাগের কারণে তার সাথে এত খারাপ ব্যবহার করেছি। এরপরে নিশাত থানায় গিয়ে পুলিশকে পুরো সত্যটা বলে। তারপর পুলিশও তার উপর খুব রেগে যায় এবং ইন্সপেক্টর নিশাতকে উত্তর দেয়, এখন আমি তোমাদের দুজন বোনকেই ছেড়ে দিচ্ছি, কিন্তু আজকের পরে যদি এরকম কিছু ঘটে তাহলে আমি তোমাদের দুজনকেই জেলে ঢুকিয়ে দেব এবং এরপর কেউ তোমাদের এখান থেকে বের করতে পারবে না। বুঝতে পারছো? এখন এখান থেকে চলে যাও এবং তোমাদের কোনো অভিযোগ আমার কানে যেন না আসে। যাও, এখান থেকে চলে যাও। নিশাত আর সালমা বাড়ির দিকে চলে যায়। মা সালমাকে দেখে খুব খুশি হন এবং দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে অনেক কাঁদেন। নিশাতও তার মাকে পুরো ব্যাপারটা খুলে বলেন। আমাকে ক্ষমা করো সালমা, আর মা, আমাকেও ক্ষমা করো। আমি অনেক বড় ভুল করেছি। এখন আমি আর কখনো এটা করব না। আর হ্যাঁ সালমা, আজ থেকে আমি তোমার সাথে গাড়িতে ফুচকা বিক্রি করতে যাব। আমি প্রতিদিন তোমার সাথে যাব। যখন আমি ক্লান্ত হয়ে পড়ব তখন তুমি গাড়ি দেখবে, আর যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন আমি গাড়ি দেখব। কিন্তু এখন আমরা দুই বোন একসাথে কাজ করব। এইভাবেই দুই বোন একসাথে কাজ শুরু করে। অন্যদিকে রমজান মাস আসছিল। ফারহানা তখন তার শ্বশুরবাড়িতে খুব খুশি ছিল। একদিন ফারহানার শাশুড়ি ফারহানার কাছে এসে বললেন, আরে ফারহানা বৌমা, তুমি কি জানো রমজান মাস আসতে চলেছে? হ্যাঁ মা, আমি জানি। আমি প্রস্তুতি শুরু করে দিয়েছি এবং আমি সারাদিন রোজা পালন করব। আমার মা আমাকে রোজার সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালোভাবে বলেছে। এইসব নিয়ে চিন্তা করবেন না। সব কিছু ঠিক আছে, কিন্তু ফারহানা বৌমা, তোমার বিয়ের পর অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তোমার বাড়ি থেকে কেউ তোমাকে দেখতে আসেনি। তোমার জন্য কোনো উপহার বা কোনো জিনিস নিয়ে আসেনি। অথচ প্রতি উৎসবে মেয়ের বাপের বাড়ির থেকে উপহার আসা অপরিহার্য। আমার আত্মীয় স্বজনদের মধ্যেও কি আমার কিছু সম্মান আছে? আমি কিভাবে আমার মুখ দেখাবো? সবাই এটা নিয়ে গুজব করে। তোমার বাবা মাকে ফোন করে বলো রমজানের ঈদের আগে তোমাকে উপহার পাঠাতে, না হলে তুমি এখানে বাড়িতে থাকো এবং ঈদ করো। আমি তোমাকে কোথাও বা কোনো আত্মীয়ের বাড়িতে নিয়ে যাব না। আমি চাই না তোমার দরিদ্র পরিবারের কারণে আমাকে অপমানিত হতে হোক। ফারহানার শাশুড়ি এই কথা বলে চলে যায়। ফারহানা কাঁদতে শুরু করে এবং তারপর মনে মনে ভাবতে থাকে, আমার বাবা নেই এবং বেচারি সালমা কোনোভাবে ঘরের খরচ চালায়। সে তার অবশিষ্ট টাকা দিয়ে আমার বিয়ে দিয়ে দিয়েছে। সে ভাবিনি যে তারপর তাদের কি হবে। এখন আমার জন্য কে উপহার আনবে? না না, যাই ঘটুক না কেন, আমি বাড়িতে কাউকে ডাকবো না। আমি তাদের আর ঝামেলা করাতে পারি না। তারা আমার জীবনকে ভালো করার জন্য যা করতে পারত তা করেছে। অন্যদিকে সালমা তার মাকে বলে, মা, এখন আমরা দুই বোন একসাথে কাজ করছি, তাই আয়ও ভালো। এবং তুমি জানো যে সামনে ঈদ আসতে চলেছে। চলো আমরা ফারহানা দিদির শ্বশুর বাড়ি যাই। আমরা তার সাথে দেখা করব এবং তাকে অনেক উপহারও দেব। না হলে তার শাশুড়িমা আমাদের সম্পর্কে অযথা কি ভাববে? বিয়ের পর আমরা ফারহানা দিদির কথা ভুলেই গিয়েছিলাম। এই কথা শুনে সালমার মা খুব খুশি হন, কারণ তিনি তার মেয়েদের লালন পালনের জন্য খুব গর্বিত বোধ করছিলেন। এরপর তারা ফারহানার বাড়িতে অনেক উপহার নিয়ে পৌঁছান। তাদের ডেকে ফারহানা আনন্দে কাঁদতে শুরু করে এবং তাদের জড়িয়ে ধরে। এইভাবে তাদের জীবনের সবকিছু ঠিক হয়ে যায় এবং তিন বোনের মধ্যে এই বিচ্ছিন্ন সম্পর্ক এখন সম্পূর্ণরূপে উন্নত হয় এবং তিন বোন কালো, সাদা, ধনী এবং দরিদ্রের মধ্যে কোনো পার্থক্য না করে একে অপরের সাথে প্রেমের সাথে তাদের জীবনযাপন শুরু করে। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানাবেন। আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আপনাদের জন্য আরও এই ধরনের সুন্দর সুন্দর অনন্য গল্প আনতে পারি।